হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা এখানে গণপরিষদ গঠনের জন্য নির্দেশিকা জারি সম্পর্কে বিস্তারিত জানব। তো আজকে ত্রিপুরা এসটিজিটি এক্সামের থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সংবিধানের একটা পার্ট হবে। তো ওইখান থেকে গণপরিষদ গঠনের জন্য নির্দেশিকা জারিটা আজকে পড়ব। তো আশা করব সবাই প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে। তো গণপরিষদ গঠনের বিষয়ে ক্যাবিনেট মিশন বিস্তারিত পদ্ধতি উপস্থাপন করে। মানে এই যে গণপরিষদ গঠনের ক্ষেত্রে ক্যাবিনেট মিশন একটা অনেকটাই বিস্তারিত পদ্ধতি উপস্থাপন করেন। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রশ্নটি ক্যাবিনেট মিশন এই যুক্তিতে বাতিল করে যে ওই পদ্ধতি গ্রহণ করলে গণপরিষদ গঠন করতে অস্বাভাবিক দেরি হয়ে যাবে। মানে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে যদি গণপরিষদ গঠন করা হয় তাহলে অনেকটাই দেরি লাগবে। তার জন্য ক্যাবিনেট মিশন এটাকে বাতিল করে দেয়। পরিবর্তে ক্যাবিনেট মিশন প্রস্তাব করে যে নতুন করে প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে গণপরিষদ গঠন না করে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে সম্প্রতি নির্বাচিত প্রাদেশিক আইনসভার সদস্যদের নিয়ে নির্বাচক সংস্থা গঠিত হোক এবং নিম্নলিখিত নির্দেশিকা অনুসারে নিজ নিজ প্রদেশ থেকে গণপরিষদের সদস্যদের নির্বাচন করা হোক। এই নির্দেশমূলে বা এই নির্দেশিকায় অনুসারে ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে 296 জন এবং দেশীয় রাজ্য থেকে 93 জন সদস্য নিয়ে মোট 389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হবে। ঠিক আছে, তো প্রথমে গণপরিষদ গঠনের দাবি যে রাখছিল, তো সেই রাখার মধ্যে মানে কজন ছিল, 296 জন ছিল ভারতের প্রদেশগুলি থেকে এবং দেশীয় রাজ্যগুলি থেকে ছিল 93 জন, মোট 389 জন। আমাদের প্লাসটা মনে রাখার দরকার নেই বা কোনো প্রয়োজন নেই। তো আমাদের শিখতে লাগবে যে ব্রিটিশ ভারতের প্রদেশ থেকে 296 জন আর দেশীয় রাজ্য থেকে 93 জন, ঠিক আছে, গণপরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে। তো একটা চার্টের মাধ্যমে আমরা এখানে বুঝে নেব। প্রদেশ মাদ্রাজে প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা আর গণপরিষদের সদস্য সংখ্যা। তো এখানে দেখে নেবে যে আমি বলবো না যে কি কি এখানে আছে। তো মুম্বাই, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, একটু সময় নিয়ে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি এখানে রেখে দিয়েছি। তারপর উড়িষ্যা, পাঞ্জাব, উত্তর পূর্ব সীমান্ত প্রদেশ, সিন্ধু, বাংলা, অসম, দিল্লি, আজমির, মারওয়াড়। নিয়ে নাও স্ক্রিনশট। নেওয়া হয়েছে স্ক্রিনশট। তার মধ্যে দেখো দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ, বেলুচিস্তান, এখানে কোনো কিছুই ছিল না। ঠিক আছে, তো তারপর গণপরিষদ গঠন। তো আমরা এখন কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে গণপরিষদ গঠনের জন্য নির্দেশিকা জারি। এখন আমরা পড়ব কি, গণপরিষদ গঠন। গণপরিষদ গঠনের ব্যাপারে ক্যাবিনেট মিশনের সুপারিশ সম্পর্কে কংগ্রেসের আপত্তি ছিল। কংগ্রেসের মতে ওই সুপারিশ ক্রিপ সুপারিশ থেকে আদৌ উন্নত নয়। আপত্তি সত্ত্বেও কংগ্রেস গণপরিষদের নির্বাচনে অংশগ্রহণে সম্মত হয় এবং 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে 389 জন আসন বা 89টি আসন নিয়ে বিশিষ্ট গণপরিষদ গঠনের জন্য ব্রিটিশ ভারতের প্রদেশগুলিতে 296 জন আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে স্থির হয় যে দেশীয় রাজ্যগুলি থেকে গণপরিষদে 93 জন সদস্যদের মনোনয়ন পদ্ধতি গণপরিষদ ও দেশীয় রাজ্যগুলি
রাজন্যবর্গদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত করবে। ব্রিটিশ ভারত থেকে গণপরিষদের নির্বাচনে বা নির্বাচিত 296 জন সদস্যদের দলগত অবস্থান হলো কংগ্রেসের 208টি, মুসলিম লীগ 74টি, কমিউনিস্ট 1টি, অন্যান্য 13টি, মোট 296 জন। ঠিক আছে। ভারত ভাগ করে পাকিস্তান গঠনের ফলে গণপরিষদের সদস্য সংখ্যা 389 থেকে 299 হয় এবং দেশীয় রাজ্যের জন্য নির্দিষ্ট 70 জন বাদ দিয়ে ব্রিটিশ ভারতের সদস্য সংখ্যা 229-এ নেমে আসে। পরে তা বৃদ্ধি করে 235 করা হয়। দেশীয় রাজ্যের সদস্য সংখ্যা 70-এ দাঁড়ায়। ঠিক আছে। তারপর গণপরিষদের প্রকৃতি ও কার্যাবলী। জওহরলাল নেহরু 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে অনুষ্ঠিত কংগ্রেসের বিধায়কদের জাতীয় কনভেনশনে সভাপতি ভাষণে বলেন যে ভারতের জনগণের দাবি এবং ইচ্ছের প্রতীক হিসাবে গণপরিষদ গঠিত হয়েছে। ঠিক আছে। বহিঃশক্তির নির্দেশ ছাড়াই জনগণের ইচ্ছে অনুসারে এই সংস্থা কাজ করবে। বস্তুত ভারতীয়দের বা ভারতীয় জনগণের সার্বভৌমিকত্ব বা সার্বভৌমিকতার প্রতীক হিসাবে স্বাধীন ভারতের জন্য সংবিধান প্রণয়নের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহণ করে গণপরিষদকে স্বাধীন ভারতের জন্য সংবিধান প্রণয়ন করতে হয়েছে। ঠিক আছে। তো গণপরিষদের প্রধান দুটি কাজ কি? গণপরিষদের প্রধান কাজ হলো সংবিধান প্রণয়ন সংস্থা হিসাবে সংবিধান প্রণয়ন করা। তারপর 1950 সালে ভারতীয় সংসদ কার্যকর হওয়ার আগে পর্যন্ত গণপরিষদ ভারতের কেন্দ্রীয় আইনসভা হিসেবেও গুরু দায়িত্ব পালন করে। গণপরিষদ যখন কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করে তখন তার স্পিকার ছিলেন জি.ভি. মবলঙ্কর। ওকে। তো সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু। 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর নয়াদিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এখন যে পড়াগুলা পড়বো মাস্ট বি ভালো করে দেখে রাখবে। কি দেখে রাখবে? 1946 সালে 9 ডিসেম্বর। কবে? 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির মানে নয়াদিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। মুসলিম লীগ ওই অধিবেশন বয়কট করে। সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি করা হয়। তো গণপরিষদের সভাপতি কে ছিল? অস্থায়ী সভাপতি। ঠিক আছে। তো 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর ছিল সচ্চিদানন্দ সিনহা। পরে 11 ডিসেম্বর সর্বসম্মতিক্রমে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসাবে বরণ করা হয়। এটাও কবে? 1946 সালের 11 ডিসেম্বর। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে বি.এন. রাওকে নিয়োগ করা হয়। 6টি অধিবেশন 57 দিন ধরে ভারতের সংবিধান প্রণয়নের বিষয়গুলি স্থির করা হয়। পরে 6টি অধিবেশনে 110 দিন সংবিধান প্রণয়ন বিধিবদ্ধ অনুমোদন এবং গ্রহণের কাজ সম্পন্ন হয়। ওকে। তারপর খসড়া কমিটি গঠন ও কার্যাবলী। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে খসড়া কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্যরা হলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, গোপাল স্বামী আঙ্গেয়ার, বি.আর. আম্বেদকর, কে.এম. মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, বি.এল. মিত্র এবং ডি.পি. খৈতান। বি.এল. মিত্র আর গণপরিষদের সদস্য না থাকায় তার স্থানে মাধব রাও ও ডি.পি. খৈতান মারা যাওয়ার পর তার স্থানে টি.টি. কৃষ্ণমাচারী খসড়া কমিটির সদস্য হন। তো বি.এল. মিত্র যখন এই গণপরিষদের সদস্য থাকেনি তার জায়গায় মাধব রায় এসে, আর যখন ডি.পি. খৈতান মারা যায়, ডি.পি. খৈতান যখন মারা যায় তখন সেখানে টি.টি. কৃষ্ণমাচারী খসড়া কমিটির সদস্য হন। ডক্টর বি.আর. আম্বেদকরকে খসড়া কমিটির সভাপতি হিসাবে নির্বাচন করা হয়। তো
খরসা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। 1947 খ্রিস্টাব্দের 27 অক্টোবর থেকে খরসা কমিটির কাজ শুরু হয়। মোট 42 দিনে এই কমিটির কাজ চলে। তো 1947 সালে 27 অক্টোবর এই খরসা কমিটির কাজ শুরু হয় এবং মোট 42 দিন এই কমিটির কাজ চলে। তো খরসা কমিটির কাজ কি? গণপরিষদের সংবিধান বিশেষজ্ঞ বি এন রাও দ্বারা প্রস্তুত সংবিধানের খসড়া সম্যকভাবে পরীক্ষা করা, গণপরিষদে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করা, ওই সকল সিদ্ধান্তের অনুষঙ্গ অন্যান্য বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা, প্রয়োজনীয় সংবিধানে তা যুক্ত করা, খসড়া সংবিধানকে পরিবর্তন ও পরিবর্ধন সহ গণপরিষদে উত্থাপন করা। তো নতুন সংবিধানকে বিধিবদ্ধ গ্রহণ ও কার্যকর করা, খসড়া কমিটি কর্তৃক পরিবর্তিত ও পরিমার্জিত সংবিধানের চূড়ান্ত রূপকে বিবেচনা করে গ্রহণ করার জন্য 1948 সালে 21 ফেব্রুয়ারি গণপরিষদে পেশ করা হয়। ভারতে সংবিধান প্রণয়নের ব্যাপারে খসড়া কমিটির সভাপতি হিসাবে ডক্টর আম্বেদকরকে যোগ্যতা এবং দক্ষতাপূর্ণ ভূমিকায় স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, 3 বছর ব্যাপী 12টি অধিবেশন 167 দিন ধরে গভীর পরিশ্রম করে ভারতের সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়ার পর 1949 সালে 26 নভেম্বর গণপরিষদ স্বাধীন ভারতের সংবিধানকে বিধিবদ্ধ ও গ্রহণ করে। কবে? 1949 সালে 26 নভেম্বর। ঠিক আছে। তো 1950 সালে 25 জানুয়ারি গণপরিষদের সদস্যরা তাদের দ্বারা প্রণীত সংবিধানকে স্বীকৃতি ও গ্রহণের প্রতীক হিসেবে তাদের স্বাক্ষর করে এবং পরের দিন 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ওই দিন থেকে এই নতুন সংবিধান অনুযায়ী ভারত একটি প্রজাতন্ত্র দ্বীপ হিসাবে ঘোষিত হয়। এই ঐতিহাসিক দিনটি স্মরণে জওহরলাল নেহরু ভাষায় বলা হয়, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, when the world sleeps, India will awake to life and freedom. A moment also comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, when the soul of nation long suppressed finds utterance. সংবিধান ভারতের সংবিধান রচনার পর শেষ পর্বে পর্যন্ত গণপরিষদ একই সঙ্গে সংবিধানের সভা এবং কেন্দ্রীয় আইনসভা হিসাবে দ্বৈত ভূমিকা পালন করবে। ঠিক আছে। তো জওহরলাল নেহরু এই ব্যাপারে কী বলেছেন আবার বলছি বাংলাতে। যখন সমগ্র পৃথিবী ঘুমাচ্ছে মধ্যরাতে, সেই সময় একটি তুলির টানে ভারত জীবন ও স্বাধীনতায় জাগ্রত হবে। পৃথিবীর ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে যখন পুরাতনকে ছেড়ে আমাদের নতুন পদার্পণ ঘটে, যখন একটি যুগের সমাপ্তি হয়, দীর্ঘদিন ধরে অবদমিত একটি জাতির আত্মা যখন মুখে ভাষা খুঁজে পায়। আর সেই হিসাবে ডক্টর বি আর আম্বেদকর বলেছেন যে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি থেকে আমরা একটি বিরোধের জীবনে প্রবেশ করছি। রাজনীতিতে আমরা পাবো সাম্য এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পাবো অসাম্য। আমরা কতদিন ধরে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এভাবে সাম্যকে অস্বীকার করে চলব? তো পরবর্তী ভিডিওতে আমরা গণপরিষদের চরিত্র এবং কংগ্রেস দলের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে। প্লিজ লাইকটা করে দিও এবং যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে কি অল প্রেস করবে, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।